নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে হিস্ট্রি লাভার্স চ্যানেলে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেইটা থেকে পরীক্ষাতে বারবার অনেক কোয়েশ্চেন আসে। তো আমি আজকে আলোচনা করব কার সম্পর্কে? আমি আজকে আলোচনা করব কুতুবউদ্দিন আইবক সম্পর্কে। তোমরা দাস বংশের কথা শুনেছো। তো আমি এর আগে অবশ্যই বলেছিলাম তোমাদের দাস বংশের কথা। তো দাস বংশে যিনি প্রথম আর কি সম্রাট বা সুলতান, তার নাম ছিল কুতুবউদ্দিন আইবক। তার যে সময়কাল সেটা ছিল 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ। আজকে আমরা কুতুবউদ্দিন আইবক সম্পর্কেই আলোচনা করব। তো এই যে কুতুবউদ্দিন আইবক, তার জন্মটা আগে বলে নিই একটু। কুতুবউদ্দিন আইবকের জন্ম হয়েছিল তুর্কিস্তানের এক আইবক উপজাতি পরিবারে, ঠিক আছে। তো বাল্যকাল থেকেই তিনি কিন্তু নিশাপুরের কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফির কাছে দাস হিসাবে বিক্রি হন। তো ধর্মপ্রাণ এবং জ্ঞানী আব্দুল আজিজ তিনি কিন্তু কুতুবউদ্দিনকে নানান শিক্ষায় পারদর্শী করে তোলেন। অশ্বারোহণ, তীরন্দাজিতে তিনি বিশেষ পটুত্ব লাভ করে। তখনকার দিনে তো দাস হিসাবে অনেক মানুষকে বিক্রি করে দেওয়া হতো, সেই রকমই কুতুবউদ্দিনকেও দাস হিসাবে বিক্রি করে দিয়েছিল নিশাপুরের কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুকির কাছে। এবার কাজীর মৃত্যুর পর তার পুত্ররা তারা কি করছে, তারা কুতুবউদ্দিনকে মোহাম্মদ ঘুরির কাছে বিক্রি করে দেয়। তো নিজের শৌর্য, বীর্য, নম্রতা, প্রভুভক্তি, সেবার দ্বারা কুতুবউদ্দিন কিন্তু খুব সহজেই মোহাম্মদ ঘুরির মন জয় করে নেন এবং দ্রুত পদোন্নতির ফলে মোহাম্মদ ঘুরির তিনি অন্যতম প্রধান এবং বিশ্বস্ত সেনাপতিতে পরিণত হয়। তো ঘুরি যখন ভারত অভিযান করেছিল, সেই সময় কুতুবউদ্দিন যে দক্ষতা প্রদর্শন করেছিল তার বিনিময়ে মোহাম্মদ ঘুরি তাকে ভারতীয় ভূখণ্ডের শাসক পদে মনোনীত করেন। এবার মোহাম্মদ ঘুরি যখন মধ্য এশিয়ার রাজনীতিতে ব্যস্ত, তখন কিন্তু কুতুবউদ্দিন একান্ত অনুগত প্রতিনিধি হিসাবে ভারতের ঘুর রাজ্য রক্ষা করার সঙ্গে সঙ্গে তুর্কি অধিকারের সীমানাও কিন্তু বৃদ্ধি করে যান এবং আজমির, মিরাটে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহগুলোও তিনি কঠোর হাতে দমন করেন। এছাড়াও কি করেছেন তিনি? এছাড়াও মিরাট, তারপরে হানসি, দিল্লি, রণথম্বার, কিউল, এই যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলে তুর্কি অধিকারকে তিনি আরও সম্প্রসারিত করছেন। রাজা জয়চাঁদকে তিনি পরাজিত করে তিনি কনৌজ দখল করে নিচ্ছেন এবং চান্দিল রাজা পারমার্দি দেবকে পরাজিত করে তিনি কি করছেন, তিনি কালিঞ্জর, মাহোবা, খাজুরাহো এইগুলো কিন্তু দখল করে নিচ্ছেন। এবং মোহাম্মদ ঘুরির যখন মৃত্যু হচ্ছে সেই সময় আমরা দেখতে পাই যে দিল্লি থেকে কালিঞ্জর এবং গুজরাট ও লাহোর থেকে লক্ষণাবতী পর্যন্ত ভূখণ্ডে কিন্তু তুর্কি আধিপত্য সেটা কায়েম হয়ে যাচ্ছে। আমরা তো সবাই জানি যে মোহাম্মদ ঘুরির কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। দাসদেরই তিনি পুত্র সম দেখতেন এবং গুরুত্বপূর্ণ পদে কিন্তু নিয়োগ করেছিলেন। তো মৃত্যুর প্রাককালে তিনি কুতুবউদ্দিনকে কী করছে, মালিক উপাধি দিচ্ছে এবং ক্ষমতা তিনি অর্পণ করছেন। এবং ঘুরির মৃত্যুর পর লাহোরের যে অভিজাতরা ছিল তাদের অনুরোধে কুতুবউদ্দিন দিল্লি থেকে লাহোরে এসে শাসন যে কর্তৃত্ব সেটা দখল করে নিচ্ছে। তো সেই সময় সালটা ছিল 24শে জুন 1206 খ্রিস্টাব্দ এবং ঘুর রাজ্যের শাসক গিয়াসউদ্দিন মাহমুদ তাকে সুলতান উপাধি এবং রাজদণ্ড পাঠিয়েছিলেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কে পাঠিয়েছিল তাকে? ঘুর রাজ্যের শাসক গিয়াসউদ্দিন মাহমুদ, ঠিক আছে। কিন্তু আইনত তখনও তিনি দাসত্বমুক্ত হয়নি, তাই তার উপাধিতে কেবল মালিক বা সিপাহ সালার এইটাই কিন্তু বেশি ব্যবহার
করতেন আর কি তিনি। তো 1208 খ্রিস্টাব্দে তিনি কিন্তু আইনগতভাবে দাসত্ব থেকে মুক্তি লাভ করছেন। যাই হোক, যখন মোহাম্মদ ঘুরির মৃত্যু হচ্ছে তখন কি হলো, গজনীতে রাজনৈতিক একটা অস্থিরতা শুরু হচ্ছে এবং এই যে অস্থিরতা, এইটার সঙ্গে ভারতের ঘুর রাজ্য এটা কিন্তু জড়িয়ে পড়ছে। কুতুবউদ্দিন একটা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ তিনি নিজেকে শাসক হিসাবে ঘোষণা করলেও তার কিন্তু কোনো সরকারি অনুমোদন ছিল না। বিশেষ করে যখন একজন ক্রীতদাস সিংহাসনের অধিকারের বৈধতা লাভ করছে, এটা কিন্তু ইসলামে স্বীকৃত ছিল না। পরন্তু উচ্চাকাঙ্ক্ষী অন্যান্য ক্রীতদাসরা ছিল, যারা ছিল মোহাম্মদ ঘুরির খুব বিশ্বস্ত এবং স্নেহভাজন। তারাও কি ছিল, তারা কুতুবউদ্দিনকে মেনে নিতে পারছেন না। এই যে দু ধরনের, তার সবচেয়ে বড় তার প্রতিদ্বন্দ্বী ছিল দুজন। একজন ছিল তাঁরই শ্বশুর তাজউদ্দিন ইলদুজ, আর একজন ছিল উজের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা। এরা দুজন কুতুবউদ্দিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। তো ইলদুজ তিনি ঘুরির যে উত্তরাধিকারী গিয়াসউদ্দিন মামুদ কর্তৃক কৃতদাসত্ব থেকে মুক্তি এবং গজনীর শাসনের স্বীকৃতি লাভ, এইটা করার পরেই দিল্লির ওপর কর্তৃত্ব দাবি করেন। তার যে দাবি ছিল এটা কিন্তু খুব একটা অযৌক্তিক ছিল না। কারণ কি ছিল? কারণ দিল্লি গজনী রাজ্যের অংশ হিসাবেই অধিকৃত ছিল এবং নাসিরউদ্দিন কুবাচা তিনিও দিল্লির সিংহাসন দখল করার জন্য বেশ উৎসাহ ছিলেন। এইদিকে কি হচ্ছে, এইদিকে খারিজমের শাসক শাহ আলাউদ্দিন মোহাম্মদ তিনিও গজনী এবং দিল্লি অধিকারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আবার তাছাড়াও কি হচ্ছে, তাছাড়া তুর্কিদের ভারতীয় যেটা প্রতিপক্ষ ছিল রাজপুতরাও, তারাও নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে এবং গোপনে দিল্লি পুনর্দখলের জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। তাহলে বুঝতে পারছো মোহাম্মদ ঘুরিকে একদম চারদিক থেকে আক্রমণের একটা হচ্ছে। তো সেরকম যে আক্রমণ করব দিল্লি, মোহাম্মদ ঘুরি একদম পুরো কেন্দ্রে অবস্থান করছে আর চারিদিক থেকে শত্রুরা আক্রমণ করবে, মানে এইরকম একটা পজিশন তৈরি হয়ে যাচ্ছে। তখন কি করছে, তখন কুতুবউদ্দিন কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে এই সকল সমস্যা তিনি মুখোমুখি হচ্ছে। তিনি দৃঢ়তার সাথে ইলদুজের যে দাবি ছিল সেটাকে অস্বীকার করছে এবং দিল্লি দখলে যে ইলদুজ বাহিনী অগ্রণী হয়েছিল তাকে কিন্তু পাঞ্জাবে পরাজিত করে দিচ্ছে। পরাজিত করে গজনী কুতুবউদ্দিন দখল করে নিচ্ছে এবং ইলদুজ যে তাজউদ্দিন ইলদুজ তিনি কুহিস্থানে পালিয়ে যাচ্ছেন এবং সেখানেই আত্মগোপন করে। কিন্তু কুতুবউদ্দিনের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে গজনীর জনগণ তারা কী করছে, তারা তাজউদ্দিন ইলদুজকে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানায়। এমতো অবস্থায় কুতুবউদ্দিন ভারতে ফিরে আসছেন এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থান হিসাবে তিনি লাহোরে নতুন রাজধানী স্থাপন করছেন এবং তুর্কি অভিজাতদের সমর্থন লাভের জন্য তিনি কী করছেন, তিনি কিন্তু বৈবাহিক সম্পর্কের একটা জাল বিস্তার করছেন। কারণ এটা ছিল খুব একটা ভালো রীতি যে সুন্দরভাবে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে, ঝামেলা যুদ্ধ এগুলো কাটানোর জন্য। তো তিনি কি করছেন, তিনি নাসিরউদ্দিন যে কুবাচা বললাম প্রথমেই যে উনি একটা শত্রু ছিল কুতুবউদ্দিনের, তার সাথে নিজের বোনের বিবাহ দিচ্ছে এবং তার যে একজন দক্ষ জনৈক কৃতদাস ইলতুৎমিশের সঙ্গে নিজ কন্যার বিবাহ দিচ্ছেন। তো বাংলা এবং বিহারে যে অভ্যন্তরীণ একটা সংকট কুতুবউদ্দিনের সময় হয়েছিল সেটা কিন্তু কুতুবউদ্দিনকে সাময়িকভাবে একটা বিব্রত করেছিল। এই রকম সিচুয়েশানে তো বিব্রত হবেই। তো বাংলা বিহারের বিজেতা যে বখতিয়ার খলজি তাকে হত্যা করে আলীমর্দান সেখানকার শাসন ক্ষমতা দখল করে নিয়েছিল। কিন্তু আলীমর্দানের আচরণে অসন্তুষ্ট খলজি মালিকরা তারা কী করছে, তারা মোহাম্মদ সিরানের নেতৃত্বে সংগঠিত হয়ে আলীমর্দানকে পদচ্যুত করছেন এবং বন্দি করছেন এবং আলীমর্দান কোনো ক্রমে মুক্ত হয়ে কুতুবউদ্দিনের
সাহায্য প্রার্থী হচ্ছেন। তো কুতুবউদ্দিন তিনি কি করছেন, তিনি আলী মর্দানের সাহায্যে অযোধ্যার শাসক কোয়াজ রুমিকে অগ্রসর হবার নির্দেশ দিচ্ছেন। রুমি খান কিন্তু কূটকৌশল ও শক্তি প্রদর্শন করে খলজি যে মালিকরা ছিল তাদেরকে বশীভূত করছে এবং আলী মর্দানকে বাংলার শাসন কর্তৃত্বে পুনঃপ্রতিষ্ঠাও করছে। এবং কুতুবউদ্দিন মাত্র 4 বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, কিন্তু 1206 খ্রিস্টাব্দের পর অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করা ছাড়াও তার কিন্তু নতুন কোনো রাজ্য দখল করার কোনো ইচ্ছা ছিল না। কারণ কি ছিল? কারণ নতুন রাজ্য দখলের পরিবর্তে দখলীকৃত রাজ্যে আইন ও প্রশাসন প্রতিষ্ঠা করাই তার কাছে বেশি জরুরি বলে মনে হয়েছিল। এই কাজে তার সাফল্য নির্ভর করছিল তার ওপর তুর্কি অভিজাতদের আস্থা এবং বিশ্বাস্যতার স্থাপনের ওপর। কিন্তু সেই কাজ সম্পন্ন করার আগেই চুঘান খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন 1210 খ্রিস্টাব্দে। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, এই যে আমি বললাম কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন, তো অনেকেই যেহেতু এরা জন্মসূত্রে মানে দাস ছিল, বা এরা বেশিরভাগই যারা মানে ইতিহাসবিদরা বলেছে যে এদের মধ্যে যারা রাজত্ব করেছিল প্রথমে, যেমন কুতুবউদ্দিন আইবক, তারপর হচ্ছে ইলতুৎমিশ, আর বেশিরভাগই এরা দাস ছিল কারোর না কারোর, তো সেই জন্য একে দাস বংশ বলেছে। আবার অনেকে বলছে এরা অনেকে জন্মসূত্রে কেউ কৃতদাস ছিল না এবং পরবর্তীকালে কৃতদাস থেকে মুক্ত হয়েছিল, ঠিক আছে। তো তাদের সেই জন্য এই বংশকে কেউ কেউ মামেলুক সুলতান বংশ বলছে, ঠিক আছে। কারণ আরবি শব্দ মামেলুক এই কথার অর্থ হচ্ছে স্বীয় অধিকারভুক্তি, ঠিক আছে। এইটা নিয়ে একটা বিতর্ক আছে, তবে অনেকে দাস বংশ বলেই এটা বেশি আর কি পরিচিত। তো যাই হোক, আজকে আমি কুতুবউদ্দিন আইবক সম্পর্কে আলোচনা করলাম। সেই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি এই রকমই ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।